ভাবুন তো একবার, মুঘল সাম্রাজ্য কি বিশাল তার ব্যাপ্তি, কি অপ্রতিরোধ্য তাদের শক্তি। প্রায় পুরো ভারতীয় উপমহাদেশই ছিল তাদের দখলে। কিন্তু জানেন কি, এই বিশাল সাম্রাজ্যেরও একটা সীমানা ছিল। একটা জায়গায় এসে তাদের জয়রথ থেমে গিয়েছিল। চলুন আজ সেই ঐতিহাসিক ধাঁধার গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা খুবই সহজ, তাই না? যে মুঘলরা মধ্য এশিয়া থেকে এসে প্রায় গোটা ভারতবর্ষকে নিজেদের পায়ের নিচে নিয়ে এলো, তারা কেন পূবের এই ঘন জঙ্গল আর খরস্রোতা নদীর দেশে এসে বারবার মুখ থুবড়ে পড়ছিল? ঠিক এই রহস্যটাই আমরা আজ ভেদ করার চেষ্টা করব। এখানে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখুন, দুই পক্ষের লড়াইয়ের ধরনটাই ছিল একেবারে আলাদা। একদিকে মুঘলরা, খোলা মাঠে যাদের বিশাল ঘোড়সওয়ার আর পদাতিক বাহিনীর সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আর অন্যদিকে পূবের যোদ্ধারা। তাদের আসল শক্তি কিন্তু সৈন্য সংখ্যায় নয়, ছিল নদী আর জঙ্গলের আনাচে কানাচে। তাদের অস্ত্র ছিল ছোট, দ্রুতগতির সব যুদ্ধনৌকা আর অতর্কিতে চোরাগপ্তা হামলা, মানে গেরিলা যুদ্ধ। তো এটা আসলে শুধু সৈন্যের সাথে সৈন্যের লড়াই ছিলই না, ছিল দুটো ভিন্ন যুদ্ধ দর্শনের লড়াই। আর এই লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছিল এই অঞ্চলের ভূখণ্ড। তার মানে ব্যাপারটা শুধু কয়েকটা যুদ্ধ জেতা বা হারার গল্প নয়, এটা আসলে একটা অঞ্চলের ভূগোলের সাথে একটা বিশাল সাম্রাজ্যের শক্তির অমিলের গল্প। চলুন দেখি ঠিক কিভাবে এই সীমানাটা তৈরি হলো। শুরুটা যদি বাংলা দিয়ে করি তাহলে দেখব মুঘলদের জন্য কাজটা একেবারেই সহজ ছিল না। এখানকার 12 ভূঁইয়ারা মানে 12 জন ক্ষমতাশালী জমিদার নদীকেই বানিয়ে ফেলেছিলেন তাদের দুর্গ। তাদের ছোট কিন্তু অসম্ভব দ্রুতগতির নৌকাগুলো মুঘলদের বিশাল নৌবহরকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে ছাড়ত। আর এই নদীকেন্দ্রিক প্রতিরোধের কারণে ভাবুন একবার, বাংলাকে পুরোপুরি কবজা করতে মুঘলদের লেগে গিয়েছিল 50 বছরেরও বেশি সময়। আর আসামের গল্পটা তো আরও অবাক করার মতো। অহোম রাজারা ছিলেন এক কথায় অদম্য। তারা শুধু মুঘলদের আক্রমণ ঠেকিয়ে ক্ষান্ত হননি, রীতিমতো ধাওয়া করে নিজেদের এলাকা থেকে বের করে দিয়েছিলেন। সত্যি বলতে আসাম ছিল সেই বিরল কিছু অঞ্চলের একটা, যা কোনোদিনও মুঘল শাসনের অধীনে পুরোপুরি আসেনি। তো মুঘলদের এই ব্যর্থতার পেছনের সবচেয়ে বড় কারণটা কী ছিল? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হল এই অঞ্চলের ভূগোল আর আবহাওয়া। এখানে যেন প্রকৃতি নিজেই একটা বিশাল সেনাবাহিনী হয়ে মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ব্যাপারটা কতটা ভয়াবহ ছিল তা একজন মুঘল অফিসারের কথাতেই স্পষ্ট হয়ে যায়। শিহাবুদ্দিন তালিশ লিখেছিলেন, এই অঞ্চলের জলবায়ু অচেনা মানুষদের জন্য সাপের বিষের মতো। কি সাংঘাতিক কথা, তাই না? বোঝাই যাচ্ছে তাদের কাছে এই পরিবেশটা কতটা বিষাক্ত আর প্রাণঘাতী মনে হয়েছিল। চলুন বিষয়টা আরেকটু ভেঙে দেখি। প্রথমত, বর্ষা। এখানে বছরের প্রায় ৮ মাস ধরেই চলত অবিরাম বৃষ্টি। এর ফলে মুঘলদের সবচেয়ে বড় অস্ত্র, তাদের ঘোড়সর বাহিনী, একেবারে অকেজো হয়ে যেত। রাস্তাঘাট ডুবে যেত কাদায়, রসদ আসার পথ বন্ধ। তারপর হলো নদী। ব্রহ্মপুত্রের মতো বিশাল নদী, আর তার অসংখ্য শাখা প্রশাখা ছিল মুঘলদের কাছে এক গোলকধাঁধার মতো। আর জঙ্গল, সে তো আরেক বিপদ। এতটাই ঘন যে দিনে মাত্র 5 কিলোমিটার এগোনো কঠিন হয়ে পড়ত। আর সবকিছুর উপরে ছিল প্লেগ, ম্যালেরিয়ার মতো সব ভয়ঙ্কর রোগ, যা বাইরের সেনাবাহিনীর জন্য ছিল সাক্ষাৎ জম। তাহলে প্রকৃতি তো একটা কারণ ছিলই। এবার চলুন দেখি দ্বিতীয় কারণটা কি। আর সেটা হলো স্থানীয়দের নিজস্ব সামরিক ব্যবস্থা আর তাদের যুদ্ধকৌশল, যা ছিল এই পরিবেশের জন্য একেবারে নিখুঁত। অহোমদের সাফল্যের পেছনে একটা বড় রহস্য ছিল তাদের পাইক প্রথা। এটা কি? এটা ছিল একটা দারুণ সিস্টেম। রাজ্যের প্রত্যেক সুস্থ ও সবল পুরুষই ছিলেন এক একজন যোদ্ধা। শান্তিকালীন সময়ে তারা চাষবাস বা অন্য কাজ করতেন, কিন্তু যুদ্ধের ডাক এলেই সবাই মিলে হয়ে যেতেন এক বিশাল সেনাবাহিনী। এর ফলে তাদের আলাদা করে বিশাল একটা স্থায়ী সেনাবাহিনী রাখার দরকারই পড়ত না, যা রাজ্যের কোষাগারের উপর চাপও কমাত। অহোমদের সামরিক শক্তি মূলত 4টে জিনিসের ওপর দাঁড়িয়েছিল। 1. তাদের পদাতিক বাহিনী, যারা গেরিলা যুদ্ধের ওস্তাদ ছিল। 2. তাদের নৌবাহিনী। তাদের যুদ্ধনৌকাগুলো মারং-গোম্পা ব্রহ্মপুত্রের বুকে ছিল এক কথায় অপ্রতিরোধ্য। 3. তারা কিন্তু পিছিয়ে ছিল না প্রযুক্তিতেও। বাণিজ্যের মাধ্যমে আধুনিক কামান আর বারুদও জোগাড় করে ফেলেছিল। আর 4 নম্বর হল তাদের দুর্গ। নদীর ধারে এমন সব কৌশলগত জায়গায় তারা দুর্গ বানাত, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব ছিল। আর মজার ব্যাপার কি জানেন? প্রায় একই ধরনের কৌশল কিন্তু বাংলার 12 ভূঁইয়ারাও ব্যবহার করতেন। তারাও নদীকেই বানিয়েছিলেন তাদের প্রধান অস্ত্র। তাদের দুর্গগুলো ছিল নদীর ধারে, যেখানে নদী হয়ে যেত দুর্গের প্রাকৃতিক দেয়াল। মানে বোঝাই যাচ্ছে এই অঞ্চলের যোদ্ধারা তাদের ভূগোলকে কতটা ভালোভাবে চিনত আর তাকে কিভাবে কাজে লাগাতে হয় তা খুব ভালো মতোই জানত।
তো এত সব লড়াইয়ের পর এবার আসা যাক সেই চূড়ান্ত মুহূর্তের কথায়, অহোম মুঘল লড়াইয়ের সেই সবচেয়ে বিখ্যাত অধ্যায়, যা আমাদের সামনে নিয়ে আসে এক কিংবদন্তি সেনাপতি আর এক ঐতিহাসিক যুদ্ধকে। সরাইঘাটের যুদ্ধ কিন্তু হুট করে একদিনে হয়নি। এটা ছিল কয়েক দশক ধরে চলা একটা লম্বা আর রক্তক্ষয়ী সংগ্রামের ক্লাইম্যাক্স। দেখুন, ১৬১৬ সাল থেকে লড়াই শুরু হয়। মুঘলরা বারবার আক্রমণ করেছে। ১৬৬২ সালে মীর জুমলা তো অহোমদের রাজধানী দখল করে নিয়েছিলেন। কিন্তু প্রতিটা আক্রমণের পর অহোমরা আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে, আর শেষ পর্যন্ত ১৬৮২ সালে তারা মুঘলদের চিরতরে তাড়িয়ে দেয়। ১৭, ভাবুন একবার সংখ্যাটা। মোট ১৭ বার মুঘলরা আসাম আক্রমণ করেছিল, আর প্রতিবারই অহোমরা তাদের রুখে দিয়েছে। এটা অবিশ্বাস্য। সেই সময়ের সবচেয়ে শক্তিশালী এক সাম্রাজ্যের বিরুদ্ধে এই প্রতিরোধ যে কতটা দৃঢ় ছিল, তাই একটা সংখ্যাই বলে দেয়। সরাইঘাটের যুদ্ধ ছিল আসলে মেধার লড়াই। মুঘলদের সৈন্য আর নৌবহর ছিল অনেক বড়, কোনো সন্দেহ নেই, কিন্তু অহোমরা ব্রহ্মপুত্রকে চিনত নিজেদের হাতের তালুর মতো। তারা জানত ঠিক কখন নদীর স্রোত তাদের পক্ষে থাকবে, কোন খাড়ি দিয়ে ঢুকে অতর্কিত হামলা করা যাবে, আর ভূগোলের এই নিখুঁত জ্ঞানের জোরেই তারা সংখ্যায় কম হয়েও এক অসাধারণ জয় ছিনিয়ে এনেছিল। আর এই অবিশ্বাস্য প্রতিরোধের মুখ ছিলেন সেনাপতি লাচিত বোরফুকন। তার দেশপ্রেম ছিল কিংবদন্তিতুল্য। একটা গল্প আছে যে যুদ্ধের প্রস্তুতিতে গাফিলতির জন্য তিনি নিজের মামার মাথা কেটে ফেলতে দ্বিতীয়বার ভাবেননি। তার সেই বিখ্যাত উক্তি, দেশের চেয়ে মামা বড় নয়, আজ দেশপ্রেমের এক চরম নিদর্শন। প্রচণ্ড অসুস্থ শরীর নিয়েও তিনি নিজের যুদ্ধক্ষেত্রে থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন, যা তার সৈন্যদের মধ্যে অকল্পনীয় সাহস জুগিয়েছিল। তো এত লড়াই, এত আত্মত্যাগ, এর গুরুত্বটা আসলে কোথায়? কেন এই প্রতিরোধটা ইতিহাসের পাতায় এতখানি গুরুত্বপূর্ণ? চলুন শেষ অংশে এই বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। এই প্রতিরোধের ফল ছিল বিশাল। প্রথমত, আসাম তার স্বাধীনতা টিকিয়ে রাখতে পেরেছিল। দ্বিতীয়ত, এই লম্বা লড়াইটা একটা স্বতন্ত্র অসমীয়া পরিচয়কে আরও মজবুত করে তুলেছিল। তৃতীয়ত, এটা মুঘলদের দেখিয়ে দিয়েছিল যে তাদের শক্তিরও একটা সীমা আছে, সব জায়গা তারা জয় করতে পারে না। আর সবশেষে এর ফলেই অহোম রাজ্য কয়েকশো বছর ধরে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে টিকেছিল। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে মুঘলদের এই ব্যর্থতার পেছনে কোনো একটা কারণ ছিল না, এটা ছিল আসলে তিনটে জিনিসের এক অসাধারণ সমন্বয়। এই অঞ্চলের প্রকৃতি, এখানকার মানুষের অদম্য লড়াকু মানসিকতা, আর তাদের বুদ্ধিদীপ্ত যুদ্ধকৌশল। এই তিনের সামনে মুঘলদের চিরাচরিত যুদ্ধরীতি একেবারে অকেজো হয়ে গিয়েছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো ইতিহাস মানেই রাজার সম্রাটদের জয় পরাজয়ের গল্প বুঝি, কিন্তু এই কাহিনীটা আমাদের অন্যভাবে ভাবতে শেখায়। আচ্ছা, ইতিহাস কতটা সম্রাটের সেনাবাহিনী লেখে আর কতটা লেখে নদী, পাহাড় আর বৃষ্টি? হয়তো কখনো কখনো একটা বিশাল সাম্রাজ্যের সীমানাও এঁকে দেয় একটা নদী স্রোত।